দেশে করোনা সংক্রমণের ১১ মাস পর আজ টিকাদান কর্মসূচি শুরু হয়েছে। শুরুর দিনে স্বাস্থ্য অধিদপ্তরের যে লক্ষ্যমাত্রা ছিল সেটা বলা হচ্ছে ৩,৬০,০০০ মানুষকে টিকা দেয়া। তবে আমরা সরকারের যে তথ্য পাচ্ছি সেখানে বলা হচ্ছে প্রথম দিন টিকা পেয়েছেন ৩১,১৬০ জন। এখন আমরা এই সংখ্যাটাকে কিভাবে দেখব? আমরা কি বলতে পারি যে টিকাকে ঘিরে যে সংশয় রয়েছে সেটা কাটিয়ে ওঠা গেছে, বা এই টিকা নেয়ার যে নিবন্ধন প্রক্রিয়া আছে সেটা যথাযথ হলো কিনা, কিংবা গ্রামের তৃণমূল পর্যায়ে কবে নাগাদ টিকা পৌঁছবে, এমন নানান প্রশ্ন উঠছে। সেই সব প্রশ্নের আমরা উত্তর খুঁজতে চাই আজকের আলোচনায়। সঙ্গত কারণে আজ আমরা আমাদের আলোচনার বিষয়বস্তু নির্ধারণ করেছি ভ্যাকসিন এবার দেশ জুড়ে লড়াই। আপনাদের সকলকে আমন্ত্রণ ২৪ ঘন্টায়, সাথে আছে আমি মীরা হাসান। আজ আলোচনার জন্য আমরা একাধিক অতিথিকে দেশের নানান প্রান্ত থেকে যোগ করে নিতে চাই, তাদের মন্তব্য জানতে চাই। শুরুতে একে একে তাদের সাথে পরিচিত হতে চাই। তারা অনলাইনে আমাদের সাথে যোগ দিচ্ছেন। প্রথমে পরিচয় করে দেব IEDCR এর প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা জনাব ডাক্তার ASM আলমগীর। জনাব আলমগীর, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের এই ২৪ ঘন্টায়। এছাড়াও এই আলোচনায় যোগ করে নিতে চাই চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার সেলিম আক্তার চৌধুরী। স্বাগত আপনাকেও। এবং একই সঙ্গে এই আলোচনায় যোগ করে নিতে চাই সিলেট সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ জাহিদুল ইসলাম, আপনাকেও। এছাড়াও আশা করছি কিছুক্ষণের মধ্যে আমাদের এই আলোচনায় যোগ দেবেন গণস্বাস্থ্য কেন্দ্র ট্রাস্টি ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী, এবং একই সঙ্গে নিশ্চয়ই পরের অংশে পাবো রাজশাহীর ডেপুটি সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ রাজিউল হককেও। আপাতত আপনাদের তিনজনকে নিয়ে আলোচনা শুরু করবো, তবে শুধু টাইটেল ব্রেক আছে, এরপরেই আমি আলোচনাটা শুরু করি। ডাক্তার আলমগীর, আপনাকে দিয়ে আপনার বিশ্লেষণ দিয়ে আলোচনাটা শুরু করতে চাই। প্রথমে আপনার সাথে যেটা জানতে চাই যে প্রথম পর্যায়ে যাদের ভ্যাকসিন দেওয়া হবে বলে নির্ধারণ করা হয়েছিল তাদের কাছ থেকে কি আমরা আশানুরূপ সাড়া পেলাম কিনা, আপনার বিশ্লেষণ কি বলে? আমরা প্রথম পর্যায়ে যাদের ভ্যাকসিন দিব তারা আমাদের 18-19টা ক্যাটাগরির ফ্রন্টলাইনার্স, এবং সেখানে চিকিৎসা সংশ্লিষ্ট ডাক্তার সহ সকল কর্মকর্তা কর্মচারী, সরকারি বেসরকারি, এবং আমাদের মাঠ প্রশাসনে কর্মরত যারা আছেন, তারা যারা ফ্রন্টলাইনে কাজ করে, আইন শৃঙ্খলা বাহিনীর বিভিন্ন বাহিনী, এবং আমাদের বীর মুক্তিযোদ্ধা 2,10,000, আমাদের জাতীয় দলের খেলোয়াড়, আমাদের শিক্ষক, আমাদের পরিবহন কর্মরত, এইরকম 18টা ক্যাটাগরির মানুষকে আমরা প্রথমে ভ্যাকসিনের জন্য তালিকাভুক্ত হওয়ার জন্য অনুরোধ করেছি এবং রেজিস্ট্রেশন করার জন্য অনুরোধ করেছি। আমাদের প্রাতিষ্ঠানিকভাবে বিভিন্ন জায়গা থেকে তালিকা প্রেরণ করা হয়েছে। অনেকে আমাদের মাঝখানে ভুল বুঝেছিল যে হয়তো ব্যক্তিগত রেজিস্ট্রেশন আর করতে হবে না, কিন্তু এখন সবাই জানেন যে ব্যক্তিগতভাবে রেজিস্ট্রেশন করতে হবে সবাইকে। আর হলো আমাদের 55 ঊর্ধ্ব, অর্থাৎ বয়স যাদের 55-এর বেশি, তারা সবাই সাধারণ মানুষ, এই ক্যাটাগরির বাইরে তারাই শুধুমাত্র রেজিস্ট্রেশন করতে পারবেন। এবং এটা নিয়ে বৃহস্পতিবার পর্যন্ত মোটামুটি ভাবে একটা দ্বিধাদ্বন্দ্ব ছিল, আপনারা দেখেছেন, কিন্তু গত দুদিনে অর্থাৎ শুক্রবার শনিবারে আমাদের প্রায় 2 লাখের বেশি রেজিস্ট্রেশন হয়েছে, এবং আমরা রেজিস্ট্রেশনে যেভাবে কার্যক্রম চলছে, আমি আশা করছি যে শীঘ্রই এটা আসলে আমাদের যে দ্বিধাটা আছে সেটা কেটে যাবে। এই ছাড়া আমাদের প্রান্তিক জনগোষ্ঠীর কথা চিন্তা করে অনেকেই আমাদেরকে পরামর্শ দিচ্ছিলেন, এবং সেই পরামর্শ অনুযায়ী আমাদের ইউনিয়ন যে তথ্য সেবা কেন্দ্র আছে, আমাদের কমিউনিটি ক্লিনিকগুলো আছে, আমাদের স্বাস্থ্য কর্মীরা আছেন, প্রতিটি গ্রামেই অন্তত পক্ষে একজন স্বাস্থ্য সহকারী আছেন, তারা এখন বাড়িতে গিয়েও রেজিস্ট্রেশনে সহায়তা করবেন। সার্বিকভাবে এটা 2-1 দিনের ভিতর আরো অনেক উন্নত হবে বলে আমরা আশা করছি। এবং মানুষ কিন্তু ঢাকায়ও ব্যাপকভাবে রেজিস্ট্রেশন করছে, বা ঢাকার বাইরেও ব্যাপকভাবে রেজিস্ট্রেশন করছে। এবং আজকে একটা আসার কথা যে আজকে দেখেছেন আপনারা উৎসব মুখর পরিবেশে যেটা শুরু হয়েছে, সবচেয়ে বড় কথা আমাদের বয়োজ্যেষ্ঠ মুরব্বীরা, আমাদের প্রশাসনে কর্মরত একদম টপ অফিসিয়ালরা, আমাদের মাননীয় মন্ত্রী মহোদয়গণ, এবং আমাদের প্রত্যেকটা উপজেলা জেলা পর্যায়ে মাননীয় সংসদ সদস্যগণ, আমাদের কোথাও উপজেলা চেয়ারম্যান, আমাদের জেলা প্রশাসক, এসপি, সিভিল সার্জন সহ সকলেই কিন্তু ভ্যাকসিনেশনে অংশগ্রহণ করেছে। তো আজকে কিন্তু অনেকটা সিরিমোনিয়াল ছিল। কালকে থেকে আমাদের 1005টা হাসপাতালে
পূর্ণাঙ্গ ভ্যাকসিনেশন। ডাক্তার আলমগীর, আমি কিছুক্ষণের মধ্যে আবার আপনার কাছে আসবো। আপনি বলছিলেন যে প্রান্তিক পর্যায়ের বিষয়টা, কিন্তু আমরা গণমাধ্যমের প্রতিবেদনগুলোর দিকে তাকালে আমরা দেখতে পাই যে খুবই বেশি পরিমাণ উপজেলা, জেলা সদর, মেট্রোপলিটন এলাকাকে ঘিরে আসলে পরিকল্পনাটা, আসলে সেখানে প্রান্তিক মানুষকে আসলে কতটুকু ফোকাসে রাখা হয়েছে সেটা নিশ্চয়ই আপনি বিশ্লেষণ করবেন। তবে এই ফাঁকে আমাদের সাথে যোগ দিয়েছেন ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী, তার কাছ থেকে আমি একটু তার বিশ্লেষণ জানতে চাই। তিনি আজকে টিকা নিয়েছেন। ডাক্তার জাফরুল্লাহ, সময় মতো টিকা পাওয়া না পাওয়া নিয়ে যে সংশয় ছিল সেটা কাটিয়ে আজ যে কর্মসূচিটা শুরু হলো, সেটার ব্যবস্থাপনা আপনি কেমন দেখলেন? আজকে যে ব্যবস্থাপনা, আজকে তো মাত্র শুরু। রাইট। সেখানে হাস্য, এটা উৎসব মুখর ছিল, সবাই অত্যন্ত বন্ধুত্বপূর্ণ আচরণ ছিল, সবার সাথে খুব হাসি খুশি। এটা খুবই আকর্ষণীয়। এটাতে লোকজন উৎসাহিত হবে। তবে এখানে যাদের জন্য টিকাটা দরকার বেশি, তারা কিন্তু অনেকে রেজিস্ট্রেশন করেনি। তাদেরকে ওই ব্যাপারটা আমি আগেও বলেছি, এখনও হয়তো বা সরকার একটা পুনরায় ভাবতে হবে। এইটা হয়তো ওখানেই বসেই করে না, আরেকটা রুম রাখলে যে কেউ যেয়ে ওই যে কোনো সেন্টারে যেয়ে নাম ঠিকানা রেজিস্টার করে আসতে পারবে। আর তা না হলে তার কার্ড দেখিয়ে, ভোটার কার্ড বা ন্যাশনাল আইডেন্টি কার্ড দেখিয়ে আরেকটু সহজ করা যায় কি না সেটা দেখা। তো আমার ধারণা লোকেরা টিকা নেবেন, এবং আপনারা যদি মিডিয়া এটাকে প্রচারটাকে একটু রাখেন, এবং আমার সঙ্গে সঙ্গে আমাদের সরকারি মন্ত্রী মহোদয়গণ, মাননীয় প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট, ইনারা যদি একটু জন্ম সচেতনতায় উৎসাহ দেন, আমাদের লক্ষ্যমাত্রা তো পূরণ হবেই, বরঞ্চ এত টিকা সময় মতো পাওয়া যাবে কি না সেটা একটু সন্দেহের বিষয় আছে। কেন আমাদের যেটা WHO যে কোভ্যাক্সের টিকাটা তো এখনও পাইনি, সেটা পাবো আশা করছি। তবে আমার মনে হয় প্রথমে দেখে ধীরে ধীরে শুরু হলেও অসুবিধা হবে বলে আমার মনে হয় না। জি, অসুবিধা মনে হয় না। ডাক্তার জাফরুল্লাহ, আমি আরেকটা জিনিস পরিষ্কার হতে চাই আপনার কাছ থেকে, সেটা হচ্ছে যে এই টিকা নিয়ে নানান সময় আপনি সন্দেহ প্রকাশ করেছিলেন পাওয়া না পাওয়া নিয়ে। সেই জায়গা থেকে আমরা নানান সময় আপনার নানান বক্তব্য আমরা শুনেছি। এখন আপনি প্রথম দিনই টিকা নিয়ে ফেললেন, এখন কি আমরা বলতে পারি যে আপনার আসলে এই টিকা নিয়ে যাবতীয় যে সংশয় ছিল সেটা আসলে কেটে গেছে? না, আমার টিকা নিয়ে যেটা আমি সবসময় বলেছি, সাধারণ মানুষকেই এটা প্রথম দিতে হবে, সেটা দেখার আমি অপেক্ষায় আছি। সেটা তো সরকারি প্রথম দিনের ব্যবস্থাপনা ভালো ছিল, ইনারা উৎসাহের সাথে, আমি যেখানে গেছি বিএসইউনিতে, এটা খুবই ভালো ছিল। এটা খুবই অত্যন্ত পরিষ্কার পরিচ্ছন্ন, অত্যন্ত একটা সৌজন্যমূলক, সবাই হাসি খুশি, নার্সরা এইরা, এটা খুবই এই জাতীয় থাকলে মানুষকে উৎসাহিত করবে, সাধারণ মানুষকে সাহস যোগাবে, তারা ভয় পাবেন না। সুতরাং এটা আমার মতো আশাপ্রদ হবে, এবং আশা করছি সরকার যেভাবে পরিকল্পনা করেছেন, আশা করি সেই মোতাবেক টিকা সংগ্রহ করতে পারবেন। মনে রাখতে হবে পৃথিবীতে টিকার শর্টেজ আছে, সেটাও একটু শর্টেজ আছে। সেই জন্য আমার যে আরেকটা পরামর্শ দিয়েছিলাম, সরকার সেই সম্পর্কে কোনো বক্তব্য পেশ করেন নাই। আমার মনে হয় এটাতে আলমগীররা আরও অনেক বেশি কাজ করতে পারবেন, তাদের অভিজ্ঞতা আছে। বাংলাদেশের যে $43 বিলিয়ন উদ্বৃত্ত আছে, তার থেকে $0.5 বিলিয়ন দিয়ে আমাদের গবেষণা এবং ভ্যাকসিন তৈরির জন্য সরকারের বিনিয়োগটাকে আমি এখনও প্রত্যাশা করি। তাহলে আমার ধারণা এই বছরের মধ্যেই বাংলাদেশ নিজে তো টিকা উৎপাদন করবে এবং অন্যকেও দিয়েও সাহায্য করতে পারবে। এবং আমাদের পৃথিবীর অন্যান্য জায়গায় যে বাঙালি ছেলেমেয়েরা আছে, তারা এসে এই অসংখ্য ধন্যবাদ ডাক্তার জাফরুল্লাহ। আমি আবারও আপনার কাছে আসবো। এই ফাঁকে বরং আমি একটু ডাক্তার সেলিম আক্তার চৌধুরীর কাছে যেতে চাই। ডাক্তার সেলিম আক্তার চৌধুরী, আপনি শুনছিলেন ঢাকার যে ব্যবস্থাপনা, সেটা নিয়ে বেশ খুশি ডাক্তার জাফরুল্লাহ, তিনি তাতে সন্তুষ্ট। আপনার জায়গা থেকে জানতে চাই সেটা চট্টগ্রামে কী অবস্থা। এবং আমরা গণমাধ্যমে বেশ কিছু খবরও পড়ছিলাম, সেটা হচ্ছে হাসপাতালে বা যেসব টিকা কেন্দ্র আছে সেখানে গিয়ে মানুষ নানান ধরনের সমস্যায় পড়ছে। তার মধ্যে একটা বড় সমস্যা হচ্ছে রেজিস্ট্রেশন নিয়ে, নিবন্ধিত হওয়া নিয়ে। সেই বিষয়ে কতটা নিরবিচ্ছিন্ন করা গেল? ধন্যবাদ আপনাকে। আমরা চট্টগ্রামে অনেক উৎসাহ উদ্দীপনা নিয়ে আজকে আমরা প্রথম ভ্যাকসিন আমরা উদ্বোধন করেছি। আমাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল
আপনি জানেন এটা একটা টারশিয়ারি লেভেল হাসপাতাল। এই হাসপাতালে আমরা সকাল 10 ঘটিকায় আমাদের চট্টগ্রামের মাননীয় শিক্ষা উপমন্ত্রী এবং চট্টগ্রাম 9 আসনের সম্মানীয় সংসদ সদস্য, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালনা পরিষদের সম্মানিত চেয়ারম্যান জনাব ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরীকে প্রথমে আমরা ভ্যাকসিন দিয়ে আমাদের আজকের এই উদ্বোধন করেছি অনুষ্ঠানটা। এবং এর পরে আমাদের, আপনি জানেন, আমাদের আরেকজন সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন সাহেব, উনি অনেক বয়োজ্যেষ্ঠ এবং বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়ামের সম্মানিত সদস্য। উনি এবং ওনার ওয়াইফ, ওনার স্ত্রী সহ এবং আমি নিজে এবং চট্টগ্রাম মেডিকেল কলেজের আমাদের সম্মানিত পরিচালক ব্রিগেডিয়ার হুমায়ুন কবির সহ এবং পরিচালক স্বাস্থ্য সিভিল সার্জন সহ আমরা চট্টগ্রামের বিশিষ্ট ব্যক্তিরা, সম্মানিত মুক্তিযোদ্ধারা, সাংবাদিক ভাইরা আজকে কিন্তু অনেক উৎসাহ উদ্দীপনা নিয়ে আজকে আমাদের ওনারা ভ্যাকসিন গ্রহণ করেছেন। ডাক্তার সেলিম, উৎসাহ উদ্দীপনা দেখেছেন আজকে আপনাদের দেওয়ার লক্ষ্যমাত্রা কত ছিল আর নিয়েছে কতজন? আজকে আমাদের টোটাল চট্টগ্রামে সিটিতে রেজিস্ট্রেশন হয়েছে প্রায় নিয়ারলি 22,000-এর মতো, কিন্তু আমরা আজকে 423 জনের মতো আমরা ভ্যাকসিন দিতে পেরেছি। তার ভিতরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে 235 জন, ওখানে পুরুষ ছিল 187 জন। আমি আরেকটু বুঝে নিই আজকের দিনে আপনারা কত দিতে চেয়েছিলেন? আজকে আমাদের যে টার্গেট ছিল, টার্গেট কিন্তু আমাদের ফুলফিল করতে পারেনি। এই কারণে, কারণ আমাদের আজকে আমরা সব সেন্টার কিন্তু চালু করতে পারিনি। আমরা প্রথমে আনুষ্ঠানিকভাবে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল, চট্টগ্রাম জেনারেল হাসপাতাল, আমাদের সিএমএস এবং নেভি হাসপাতাল, বিমান বাহিনী হাসপাতাল সহ আমরা কয়েকটা হাসপাতাল উদ্বোধন করেছিলাম। আগামীকাল থেকে আমাদের অন্য যেসব কেন্দ্র রয়েছে এগুলো আমরা চালু করব আশা করি। এবং আজকে আমি একটু আগে দেখলাম আমাদের প্রায় রেজিস্ট্রেশন সংখ্যা কিন্তু বাড়ছে এবং আগামীকাল থেকে হয়তো সবাই কিন্তু আগ্রহ নিয়ে আসবেন এবং আমাদের যারা ভ্যাকসিনেটর ভলান্টিয়ার সবাই কিন্তু একযোগে কালকে থেকে সবাই ভ্যাকসিন দেওয়ার জন্য মোটামুটি প্রস্তুত। আশা করি আগামীকাল থেকে রেজিস্ট্রেশনও বাড়বে, প্লাস ভ্যাকসিন নেওয়ার জন্য আমাদের জনসাধারণ আমাদের কাছে আসবেন বলে আমাদের বিশ্বাস। এবং আমি এই ফাঁকে বরং ডাক্তার মোহাম্মদ জাহিদুল ইসলাম তার কাছে যেতে চাই। ডাক্তার জাহিদুল ইসলাম, সেক্ষেত্রে সিলেটের অবস্থা একটু আমাকে বর্ণনা করবেন যে সিলেটে আজকে আপনার কত মানুষকে দিতে চেয়েছিলেন, কতজনকে দিতে পেরেছেন, আর যে সংখ্যাটা আছে সেটাকে আমরা কি আশাপ্রদ বলতে পারি কিনা? ডাক্তার মোহাম্মদ জাহিদুল ইসলাম, আপনি আমাকে শুনতে পাচ্ছেন? জাহিদুল ইসলাম, আপনি শুনতে পাচ্ছেন? ডাক্তার মোহাম্মদ জাহিদুল ইসলামের কথা আমরা শুনতে পাচ্ছি না। আমি বরং এই ফাঁকে ডাক্তার জাফরুল্লাহর কাছে আবারও একটু যেতে চাই। ডাক্তার জাফরুল্লাহ, আপনার কি মনে হচ্ছে যে আমাদের এই টিকাদান কর্মসূচি চিন্তা ভাবনা এটা কি পুরোটাই শহর কেন্দ্রিক? যদি শহর কেন্দ্রিক হয়েই থাকে তাহলে যদি আমরা পুরো অংশের মানুষদেরকে ভ্যাকসিন না দিতে পারি তাহলে এটা কতটুকু ফলপ্রসূ হবে বলে মনে করেন ডাক্তার জাফরুল্লাহ? না, এটা তো আজকে যেটা হয়েছে প্রথম দিনের তো 2-4টা দিন আমি হতাশা ব্যক্ত করতে চাই না। আমরা প্রথম দিনে লক্ষ্যমাত্রা অর্জন করিনি, ঠিকই আছে। তো প্রথম দিনের ওটাকে একটু অন্য চোখে দেখতে হবে। প্রথম দিন থেকে সেই আমাদের অভিজ্ঞতা দরকার আছে, টেনে নেওয়া দরকার আছে, বসানো দরকার আছে। এটা নিয়ে আমার মনে হয় এটা বহাল থাকলে এটা হয়ে যাবে। তবে আপনি যেটা করেছেন, যেটা সবচেয়ে বেশি দরকার হবে আমাদের উপজেলা পর্যায়ে নিয়ে যাওয়া, যত দ্রুত সম্ভব উপজেলা পর্যায়ে নেওয়া যাওয়া, জেলা পর্যায়ে নিয়ে যাওয়া। লোক আসবে, লোকের বিশ্বাস হচ্ছে, আস্থা হচ্ছে। তবে এইটাকে প্রক্রিয়াটাকে বহাল রাখতে হবে, আহ্বান জানাতে হবে। আমার মাননীয় প্রধানমন্ত্রীকেও এটাতে হাত দিতে হবে। উনাকে আসলে এটা ধরে না আজকে কালকে 2-4 দিনের মধ্যে ওনার সুবিধা মতো একটা দিন এসে উনি যদি সাধারণ মানুষকে নিয়ে টিকাটা নেন আরও ভয়ানক উৎসাহটা বেড়ে যাবে। আমাদের দেশবাসী টিকা নিতে চায়, তারা টিকাকে ভয় পায় না। এটা কিন্তু অন্যান্য পৃথিবীর অন্য জায়গায় যত টিকা সম্পর্কে ভীতি আছে, আমরা বয়স্করা আমাদের অতীতে। ডাক্তার জাফরুল্লাহ, আমি খালি এই জিনিসটা একটু পরিষ্কার হতে চাই। মানে ধরেন আপনি প্রায় সময় প্রধানমন্ত্রী জনসম্মুখে টিকা নেওয়ার বিষয়টা বা অন্যকে উৎসাহিত বা আস্থার বিষয়টা তৈরি করার কথা বলেন। এখন প্রধানমন্ত্রীকে কেন টিকা নিয়ে অন্যের আস্থা বাড়াতে হবে? এটা কি কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা বা ভিত্তি আছে? এটা আমি জানতে পারি আপনার কাছে।
এটা কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা আছে যে প্রধানমন্ত্রীর টিকা নিলে অন্যের আস্থা বেড়ে যাবে? অবশ্যই আছে। আমাদেরকে মনে রাখতে হবে আমরা বহুজাতিক একটা রাষ্ট্র, সেখানে আমাদের বিভিন্ন জন বিভিন্ন কথা বলারই আছে। আর তাছাড়া আমাদের সরকারি আমলাতান্ত্রিকতাদেরও একটা আছে, তারা সবসময় তথ্যকে সহজে দেয় না। যেমন কি আপনারাও সোজা সরলভাবে প্রশ্ন করতে সাহস পান না, একটা আমাদের কিছু আইন কানুনও তো বাজে আছে, সেটার জন্য ভয়ভীতি তো একটু আছেই। সেই জন্যই কিছু কিছু বিভ্রান্তিও তো হয়েছে, হয়নি যে তা তো না, প্রশ্ন উঠেছে কিছু। যেমন আমি অন্যত্র বলেছি ওটা সিরাম ইনস্টিটিউট মানে তো ভারতীয়। আরে আপনারা শুনেছেন, বাংলাদেশের মানুষ সিরাম ইনস্টিটিউটের কথা শুনেছেন এই গত বছর থেকে। আমি তাদেরকে চিনি অন্ততপক্ষে 30 বছর আগে থেকে, মিনিমাম 30 বছর আগে থেকে। পুনাতে তাদের যেখানে সেন্টারটা, যেখানে তার পাশের বাড়িতে আমি থেকেছি, সে প্রফেসর আন্টিয়া, সে আমাদের লাভ অ্যান্ড বেরির যেটা খুব বড় বই আছে, সেখানে ওনার প্লাস্টিক্সের নাম আছে। ওনার বাড়িতে আমি একাধিকবার, যতবারই বোম্বাই গেছি তাদের ওখানে অতিথি ছিলাম, থেকেছি। পুনাতে তাদের পৈতৃক বাড়িতে থেকেছি, তখনও দেখেছি তারা এই সেন্টারকে দেখেছি, চিনেছি, তাদেরকে ভিজিটও করেছি সেই যুগে। সুতরাং এটা তো আমার দেশে তো সবাই জানে না, তো একটু এটাকে বলতে বুঝে, একটু তো বিতর্ক আছে। ভারতের বিতর্ক আছে, আপনি বলছেন বিভ্রান্তিও আছে। ডাক্তার জাফর, আমি আপনার কাছে আবারও আসবো, যে বিভ্রান্তির কথা বলছেন সেটা কি কোনোভাবে আপনি দায় অনুভব করেন কিনা? কারণ ভ্যাকসিন নিয়ে, টিকা নিয়ে আপনার নানান সময় নানান বক্তব্য দিয়েছেন, সেটাও কি জনমনে এক ধরনের বিভ্রান্তি তৈরি করেছে কিনা সেটা নিয়ে আপনার বিশ্লেষণ জানতে চাইবো। এই ফাঁকে আমি বরং আবারও একটু ডাক্তার আলমগীরের কাছে যেতে চাই। ডাক্তার আলমগীর, আজকে আমরা যে গণমাধ্যমে ছবি দেখেছি, যে চিত্র দেখেছি, সেখানে আমরা তো বলছি যে সুরক্ষার জন্য আমরা টিকা নিতে যাচ্ছি, কিন্তু ভিআইপিরা যেভাবে দলে বলে বহর নিয়ে টিকা নিচ্ছেন, সেটাকে কি আমরা স্বাস্থ্যসম্মত বলতে পারি কিনা? যদিও আমি এটা বলছি যে আমাদের গণমাধ্যমেরও দায় আছে, সেখানে যেভাবে ছবি তোলা হয়েছে সেটাও একটা বড় দায় আছে, কিন্তু যেভাবে তারা গেছেন এটাকে আমরা স্বাস্থ্যসম্মত প্রক্রিয়া বলবো কিনা? আমাদের প্রত্যেকটা উপজেলা হেলথ কমপ্লেক্স, যেটা সারা বাংলাদেশে আজকে একটি টিকা কেন্দ্র ছিল। সো আমরা আসলে শহর কেন্দ্রিক টিকা দিচ্ছি না। সো আমাদের সারা দেশের মানুষের কাছে টিকা পৌঁছানোর জন্যই আমরা কাজ করছি। এটা গেল একটা। আর আজকে যেটা হয়েছে, এটা হয়তো আপনি যেমন বলেছেন গণমাধ্যম কর্মী অনেকে না বুঝে করেছে। আমরা স্বাস্থ্যবিধি মেনে আমাদেরকে আগামীকাল থেকে যে লাইন ধরে টিকা দিতে হবে, সেখানে 3 ফিট দূরত্বে দাঁড়াতে হবে এবং স্বাস্থ্যবিধি মেনেই করতে হবে, নাহলে আমাদের সবাইকে মনে রাখতে হবে এবং এখানে সবাইকে রেসপন্সিবল হতে হবে। আমরা যদি যেই টিকা একটি মাত্র, আমাদের একটা মাত্র মাধ্যম হবে টিকা, কিন্তু আমাদের অন্যান্য সকল স্বাস্থ্যবিধি এখনো মেনে চলতে হবে। টিকার সাথে আমার স্বাস্থ্যবিধি মেনে না চললে আমরা কিন্তু আবার যে কোনো সময় আবার ইনফেকশন অনেক বেড়ে যাবে। সো টিকা হবে আমার একটা মাত্র ওয়েপন বা টুলস। সাথে কিন্তু আমার সেই মাস্ক পরা, হ্যান্ড ওয়াশিং বা হাত ধোয়াটা বারে বারে, এবং যে আমরা জনসমাগম এড়িয়ে চলা, সেটা আমরা আজকে কোথাও কোথাও ব্যর্থ দেখেছি। আমরা আশা করি এটা, আমরা আসলে সাধ্যমতো চেষ্টা করেছি, কিন্তু কোথাও কোথাও আমরা সেটা পারি নাই। এবং আমরা গণমাধ্যমের সহায়তা চাই সেখানে, যে আমরা অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে টিকা কার্যক্রম পরিচালনা করতে চাই সারা বাংলাদেশে, এবং সেটা সবার জন্য, সেটা যেমন আমার জনগণের জন্যই সেটা আসলে অবশেষে মঙ্গল আনবে। এবং এই টিকা কার্যক্রম সাকসেসফুল হলে আমরা সব যদি এই মহামারী থেকে বেরোতে পারি, সেটা আমাদের সবার জন্য মঙ্গল। কিন্তু নতুন করে আমরা যদি ইনফেকশন তৈরি করে শুরু করি, তাহলে কিন্তু জটিলতাই বাড়বে। তো আমাদের সবাইকে সজাগ থাকতে হবে। অসংখ্য ধন্যবাদ। আমি একটু ডাক্তার জায়েদুল ইসলামের কাছে যেতে চাই। কিছুক্ষণ আগে তাকে যে প্রশ্ন করেছিলাম আমি, সিলেটের কি অবস্থা সেটা জানার জন্যই তার কাছ থেকে ছোট্ট করে শুনবো, এরপর বিরতিতে যাব। বিরতির পর ফিরে এসে তার কাছে নিশ্চয়ই কিছু প্রশ্ন করতে চাই। ডাক্তার জায়েদুল, বলবেন নিশ্চয়ই সিলেটে কি রকম দেখছেন? হ্যালো, সিলেটে আমাদের টার্গেট ছিল আজকে 700 টিকা দিব, আমরা 700 ভ্যাকসিন দেব। কিন্তু আমাদের 700কে আমরা ইনভাইট করেছিলাম, কেউ কেউ ইনভাইটেশন পেয়েছে থ্রু মেসেজ, কিন্তু আমরা আজকে দিতে পেরেছি 529 জনকে। আমাদের, আপনি জানেন যে সিলেটে সিটি কর্পোরেশনের 2টি কেন্দ্র আছে, একটি পুলিশ লাইন হাসপাতাল আর একটি ওসমানী মেডিকেল কলেজ। তো 13টি টিমের মাধ্যমে আমরা এই কার্যক্রমটা পরিচালনা করছি। আমরা আশা করছি আগামীকালকে আমাদের আরো অধিক সংখ্যক মানুষ টিকা গ্রহণ করতে পারবে।
কালকে আমরা আমাদের লক্ষ্যমাত্রা আরো বাড়িয়েছি। আমাদের লক্ষ্যমাত্রা আগামীকালকে 1100 মানুষকে আমরা টিকা দেব। ডক্টর জাহিদুল ইসলাম, যিনি নিবন্ধিত হননি তিনি কি কেন্দ্রে এসে নিবন্ধিত হয়ে ওই দিনই টিকা দিতে পারবেন? আসলে আমরা জায়গায় আগামী কালকে থেকে 3টি রেজিস্ট্রেশন বুথ করব। যারা রেজিস্ট্রেশন করবেন তারা ওই দিন পারবেন না, পরের দিন তারা টিকা নিতে পারবেন। আর আমাদের যে সেন্টার ওইখানে রেজিস্ট্রেশন করলেও যেদিন রেজিস্ট্রেশন হবে সেদিন উনি আর টিকা নিতে পারবেন না। আচ্ছা, মানে ওনার কাছে SMS আসবে, SMS পাওয়ার পর দিন উনি টিকা নিতে যাবেন। এখন একদিন আগে SMS পেয়ে পরদিন টিকা নিতে যাওয়া, এটা কি মানুষের জন্য সহজতর হলো? মানে কমসে কম তো 2 থেকে 3 দিন তিনি প্রস্তুত কিনা সেটা তো তার জন্য একটা বড় প্রশ্ন, যে আমি আজকে পেলাম SMS, কালকে আমি চলে যাব টিকা নিতে। এটা তো অন্তপক্ষে 3-4, এটা কি যৌক্তিক সময় হচ্ছে? সেক্ষেত্রে আমাদের আরেকটা সিদ্ধান্ত স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে এবং স্বাস্থ্য অধিদপ্তর থেকে দেওয়া হয়েছে, যদি কোনো ব্যক্তি রেজিস্ট্রেশন করে উনি যদি মেসেজ নাও পান, উনি যদি টিকা কেন্দ্রে উপস্থিত হন এবং ওনার কাছে যদি রেজিস্ট্রেশন করা থাকে, তাহলে অবশ্যই টিকা কেন্দ্র থেকে তাকে আমরা টিকা দিয়ে দেব। জি, অসংখ্য ধন্যবাদ। আমি বিরতি নিয়ে ফেরার পর আরো বেশ কিছু প্রশ্ন আছে, সেগুলো নিয়ে নিশ্চয়ই জানতে চাইবো। ছোট একটা বিরতি, ফিরবো একটু পর। আবার আমন্ত্রণ 24 ঘন্টায়। আমাদের আজকে আলোচনার বিষয় ভ্যাকসিন, এবার দেশ জুড়ে লড়াই। এর মধ্যে আমাদের সাথে এই আলোচনায় যোগ দিয়েছেন রাজশাহীর ডেপুটি সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ রাজিউল হক। ডাক্তার মোহাম্মদ রাজিউল হক, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের 24 ঘন্টায়। আপনার কাছে যাওয়ার আগে আমি ডাক্তার জাফরুল্লাহ চৌধুরীর কাছে যেতে চাই। জাফরুল্লাহ চৌধুরী, আপনাকে বলছিলাম বিরতির আগে একদম বিভ্রান্তির প্রশ্ন নিয়ে। এখন ধরুন এই নিবন্ধন কম হচ্ছে, এই বিষয়ে তো ধরেন প্রচারণার বিষয়টা যখন এসছে সামনে, বা অনলাইন নিবন্ধন সমস্যা প্রসঙ্গগুলো আসছে, পাশাপাশি এটাও আসছে যে ভ্যাকসিন নিয়ে এক ধরনের বিভ্রান্তির কথা। এখন আমি প্রশ্নটা রেখেছিলাম যে আপনি এই বিভ্রান্তি যে সরিয়েছে বা সংশয় হয়েছে, এই জায়গা থেকে আপনি আপনার নিজের দায় অনুভব করেন কিনা? কারণ আপনি লক্ষ্য করবেন এখনও সোশ্যাল মিডিয়াতে বা গণমাধ্যমে বা ইউটিউবে গেলে আপনাদের সেই ধরনের বক্তব্যগুলো এখনও পাওয়া যায়। আমি নিজেই শুনেছি আপনি বলছেন এই ভ্যাকসিনে পানি মেশানো হয়েছে কিনা বা মুরগির ওষুধ মেশানো হয়েছে কিনা, এক ধরনের সংশয়ের কথা আপনি প্রকাশ করেছেন। যেহেতু আজকে আপনি নিয়েছেন সংশয়, ভুল না একদম বাংলাতে কথা বলেছি, বাংলাতে কথা বলেছি, বাংলা কথাই বুঝেন নাই। আমি খুব দুঃখিত যে আমার বাংলা এত কঠিন হয়ে গেছে। আমি যেটা বলেছি, বেসরকারি টিকা নেবেন না। আচ্ছা, বেসরকারি টিকা ভেজাল হতে পারে, লাভের জন্য লাভ আর লোভ একত্রে যায়। সেই জন্য আমি অনুরোধ করেছি, যেমন যে $5 যে টিকা আনছে ঢাকা ক্লাবে, গুলশান ক্লাবে, তারা $45 করে বিক্রি করবে। এবং লোভে এই যে বিরাট একটা পার্থক্য, এই ভেজাল, এই সারা পৃথিবীর ইতিহাসে দেখা গেছে যেই ওষুধের দাম বেশি সেই ওষুধেই ভেজাল হয়, সেই ওষুধেই নকল হয়। তাই আমি বলেছি এই বেসরকারি যে টিকা আসবে, এই টিকাতে যে কোনো দিন পানিও থাকবে না, ভেজাল যে হবে না তার কোনো গ্যারান্টি হওয়ার সম্ভাবনা সমধিক। এমনকি বাংলাদেশে তো মুরগির ভ্যাকসিনও হতো, এটা মানুষের জায়গায় বসে। তা আমি বেসরকারি ভ্যাকসিন নিতে মানা করেছি। এখনও আমি রিপিট করছি, বেসরকারি ভ্যাকসিন নেবেন না, সরকারি ভ্যাকসিন নেবেন, যেটা বিনা পয়সায়, সেটা নির্ভাবনায়, নিরাপদে। এবং তার প্রমাণস্বরূপ আমি বলেছি আমি নিজে সরকারি ভ্যাকসিন নেব। আপনি তো নিশ্চয়ই বোঝা কথা, আমাকে বিনা পয়সায় বেসরকারি ভ্যাকসিন দেওয়ার জন্য বহু লোক দাঁড়িয়ে আছেন। আমি বলছি না, আমি যা বলি সেটা বিশ্বাস করি, সেটাই। মানে সরকারি ভ্যাকসিন নিয়ে আপনার কোনো ধরনের অনাস্থা নেই, সংশয় নেই? না, শেষ করে গত পরশুদিন, কোন সংশয়, গত পরশুদিন ভ্যাকসিনকো বলেছে তারা বেসরকারি ভ্যাকসিন এই মুহূর্তে আনছেন না। তা আমি মনে করি আমি সোচ্চার হয়েছিলাম বলে তারা বিষয়টাকে সিরিয়াসলি নিয়েছে। সরকারও বলেছেন এখন বর্তমানে কেবলমাত্র সরকারি ভ্যাকসিনই পাওয়া যাবে।
তো আপনারা আমাকে ভুল বুঝেছেন। অসংখ্য ধন্যবাদ, আপনি ক্লিয়ার করেছেন। আমি আসছি আপনার কাছে আবারও, তবে এই ফাঁকে আমি যেতে চাই রাজিউল হকের কাছে, রাজশাহী থেকে তিনি আমাদের সাথে যোগ দিচ্ছেন। রাজিউল, আপনি আমাকে বলবেন যে রাজশাহীর অবস্থাটা কীরকম। পাশাপাশি অনেকেই বলছেন যে পোলিওর মতো যে নিয়মিত টিকাদান কর্মসূচিগুলো যে ধরনের প্রচারণা আসলে দেখা যায়, তার সঙ্গে তুলনা করলে আসলে এই কর্মসূচির কার্যত কোনো প্রচারণা তারা এমনটা দেখছেন না। আসলে এই প্রচারণা কমের কারণটা কি? এটা কি ইচ্ছা করে করা হয়েছে নাকি অন্য কোনো এটার পিছনে যুক্তি আছে? রাজিউল হক। সর্বপ্রথমে ধন্যবাদ আপনাকে। জি 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 জি, শুনতে পাচ্ছেন আমাকে? জি, হ্যালো। হ্যাঁ শুনতে পাচ্ছি, আপনি বলুন প্লিজ। জি, ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন আমাকে? জি জি, ধন্যবাদ। সর্বপ্রথম আমি যেটা বলতে চাই, আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ। আমাদের অনেক আগে সর্বপ্রথম মহান আল্লাহ তাআলার কাছে অনেক শুকরিয়া, আমরা অনেক ভালো মতো আমরা কোভিড সিচুয়েশনটাকে মোকাবিলা করতে পেরেছি। আর সবচেয়ে বড় কথা, ১ বছরের মাথায় আমরা কোভিড ভ্যাকসিন পুরো পৃথিবীতে আসার প্রায় প্রথম ধাপেই আমরা টিকা পেয়েছি। এবং সবচেয়ে বড় কথা, মাননীয় প্রধানমন্ত্রীর সক্রিয় অংশগ্রহণে এখন পর্যন্ত আমরা পুরো একদম গ্রাম পর্যায়ে, উপজেলা পর্যায়ে আমরা আজকে টিকাদানের মাধ্যমে এই কর্মসূচিও বাস্তবায়নের দ্বার প্রান্তে আমরা উপস্থিত হয়েছি এবং আমরা বাস্তবায়ন করেছি। যতটুকুই হোক না কেন, আমরা কিন্তু আজকে শুরু করেছি। আপনারা জানেন, গত ২৯ এবং ৩০ তারিখ, এত কম সময়ের মধ্যে ২ দিনেই কিন্তু পুরো দেশ জুড়ে এই টিকা সকল জায়গায় পৌঁছে গেছে। এবং এই দ্রুত সময়ের মধ্যে আমরা কিন্তু গ্রাম পর্যায়ে কেন্দ্র স্থাপন এবং সেখানে টিকাদান কর্মী এবং স্বেচ্ছাসেবক তাদের সকলকে আমরা কিন্তু অত্যন্ত অল্প সময়ের মধ্যে তাদেরকে পর্যাপ্ত পরিমাণ যে ট্রেনিং দেওয়া, সেটা কিন্তু সম্পন্ন করতে পেরেছি। রাজিউল হক, আমি একটু জানতে চেয়েছিলাম যে আমরা পোলিওর মতো যে নিয়মিত কর্মসূচিগুলো আছে সেখানে যে ধরনের প্রচারণা দেখতে পাই, করোনার বিষয়ে, প্যান্ডামিক চলছে, সেই বিষয়ে প্রচারণা, মানুষকে আহ্বানের বিষয়টা কি দেখতে পাই? জি জি না, আমি রাজিউল হক এখানে আমরা কিন্তু আপনারা জানেন, এটা কিন্তু আপনাদের সক্রিয় ভূমিকা যেরকম থাকবে, আমাদের কিন্তু যেরকম ভাবে ব্যানার, লিফলেট বা অন্যান্য মাইকিং, এগুলো অন্যান্য টিকাদান কর্মসূচিতে এগুলো কিন্তু অত্যন্ত সক্রিয়ভাবে সবসময় আমরা কিন্তু ঝুঁকে দেখি। এটা তো কিন্তু জি, হ্যালো। সম্ভবত রাজিউল হকের সংযোগ কিছুটা সমস্যা হচ্ছে। আমি বুঝতে পেরেছি, আমার ঠিক করার চেষ্টা করছি। আমি বরং একটু ডাক্তার আলমগীরের কাছে যেতে চাই। ডাক্তার আলমগীর, যে প্রশ্নটি রাখছিলাম কিছুক্ষণ আগেও, যে ধরেন ইউনিয়ন পর্যায়ে বা গ্রাম কেন্দ্রে কোনো টিকা কেন্দ্র যদি না হয়, তাহলে যিনি বয়স্ক মানুষ আছেন তিনি কি আসলে উপজেলা বা জেলা সদরে টিকা নিতে আসবেন? যে বয়স্ক মানুষটা, তাদের দিকে কি মনোযোগ দেওয়া হলো? ধন্যবাদ। আসলে যে এরকম পরিকল্পনা আমাদেরও আছে, আমাদের ইউনিয়ন পর্যায়ে সেন্টার করার কথা, এবং সেটাই আমরা করব। বাট আমরা প্রথম দিকে দেখছি যে আসলে মানুষের সাড়া দূর হচ্ছে যে আমাদের ওভারঅল ম্যানেজমেন্টটা অনেকটা সিনক্রোনাইজ করা, যেটা আজকে শুরু হয়েছে। আপনারা দেখেছেন কিন্তু বাংলাদেশের বিভিন্ন জায়গায় যেখানে 4টা ভ্যাকসিনেশন সেন্টার বুথ হওয়ার কথা, সেখানে হয়তো আজকে 2টা কাজ করেছে। যেখানে 2টা হওয়ার কথা, সেখানে আজকে 1টা কাজ করেছে। কিন্তু কালকে থেকে এটা যখন পূর্ণদমে শুরু হবে, এই সপ্তাহটা দেখার পরে, কারণ আমাদের এই ভ্যাকসিন গুলো নতুন, আপনার জনমনে নানাবিধ ধরনের বিভ্রান্তিও তৈরি হয়েছে নানাবিধ সময়, সেগুলি এই 1 সপ্তাহ 2 সপ্তাহ 10 দিন আমরা যদি ভ্যাকসিনেশন করি, সেগুলো আমরা কাটিয়ে উঠবো। আমরা জানি, নিশ্চিতভাবেই জানি ভ্যাকসিন গুলো অত্যন্ত নিরাপদ। এবং কাটিয়ে ওঠার পরে কিন্তু আমরা ইউনিয়ন পর্যায়ে আমাদের 7,000 টিম কাজ করবে, 7,400 টিম। আসলে এখন আজকে মাত্র আমরা 2,000 টিমকে, 2,024 মতো টিমকে অ্যাক্টিভেট করেছি। এবং সেটা হচ্ছে যে আসলে আমরা অতিরিক্ত সাবধানী পথে এগোচ্ছি, কারণ যেহেতু বিভিন্ন রকমের জনমনে বিভ্রান্তি তৈরি হয়েছে, সেগুলো আমরা সম্পূর্ণ দূর করে পুরো দমে
আমরা আসলে ভ্যাকসিনেশন করতে চাই এবং সেটাই আমরা করব। আপনারা দেখেন যে দুদিনেই কিন্তু রেজিস্ট্রেশনের পরিমাণ যেমন বাড়ছে এবং আমাদের আজকের যে অ্যাক্টিভিটি ছিল সেগুলি দেখেও কিন্তু মানুষ পূর্ণ উদ্যমে উৎসাহ নিয়ে ভ্যাকসিনেশনে এনরোল। কিন্তু ডাক্তার আলমগীর, যে রেজিস্ট্রেশন গুলো হচ্ছে বা যারা নিবন্ধিত হচ্ছেন তারা তো বেশিরভাগই হচ্ছে শহর কেন্দ্রিক শহরেই মানুষ। এখন যেখানে ইন্টারনেটের সুবিধা কম, যেখানে প্রযুক্তির সুবিধা কম, যার স্মার্টফোন নেই, তিনি কিভাবে হবেন? মানে তার জন্য কতটুকু সহজ হলো? এখন আমি গণমাধ্যমে একাধিকবার বলেছি, আপনাদের এখানে বলেছি, সরকারের একটি সিদ্ধান্ত থেকে আমাদের কমিউনিটি, আমাদের 6,000 জনগণের জন্য একটি করে কমিউনিটি ক্লিনিক আছে এবং সেখানে আমাদের ইন্টারনেটের সুবিধা সহ ট্যাব এবং ল্যাপটপ আছে। যে কেউ আসলে আমাদের কমিউনিটি ক্লিনিক থেকে আমাদের সিএসসিপিরা করে দেবে রেজিস্ট্রেশন। সেখানে কি পর্যাপ্ত জনবল আছে? একটা এলাকাতে প্রচুর মানুষ থাকে, এখন কয়জনের পক্ষে আসলে এতগুলো মানুষের? আমাদের কিন্তু প্রত্যেকটি জনগণকে আমরা এখন এনরোল করব না, যারা বয়স 55-র উপরে এবং যারা ফ্রন্টলাইনার অধিকাংশই নিজেরাই করতে পারেন এটা। আমাদের জনগোষ্ঠীর জন্য যারা গ্রাম অঞ্চলে বসবাস করেন, যাদের বয়স 55-র উপর, আমরা শুধু তাদেরকে এনরোল করব এবং সেই পরিমাণ বাংলাদেশে কিন্তু অনেক বেশি নয়। অসংখ্য ধন্যবাদ। আমি একটা বিরতি নেই, বিরতির পর ফিরে এসে বাকি আলোচনাটা করবো। নেব ছোট্ট একটা বিরতি, ফিরবো একটু পর। আবার আমন্ত্রণ 24 ঘন্টায়। আমি যেতে চাই চট্টগ্রামে ডাক্তার সেলিম আক্তার চৌধুরীর কাছে। ডাক্তার সেলিম আক্তার চৌধুরী, এটা ছোট্ট করে আমাকে বলবেন যে ধরেন কেউ নির্ধারিত তারিখে গিয়ে টিকাটা নিতে পেলেন না, তিনি SMS পেয়েছেন এবং নির্ধারিত তারিখে যেতে পারলেন না বা পারলেন না নিতে, সেক্ষেত্রে তিনি কি করবেন? তাকে কি আবার নতুন করে নিবন্ধন করতে হবে নাকি পরবর্তী তারিখের জন্য? না, তাকে আমরা যে নির্দেশনা পেয়েছি, যেহেতু রেজিস্ট্রেশন একবার হয়ে গেছে, সে যে কোনো কারণে মিস করতে পারে ডেট, সেই কারণে আমরা যেই দিনে আসবে সেই দিনে আমরা তাকে ভ্যাকসিন দিয়ে দেবো। এরপরে কোনো আর নতুন করে নিবন্ধনের প্রশ্ন আসছে না? এরপরে তাকে যে দিন তারিখ, মানে আপনারা ওখানে কেন্দ্র থেকে তারিখ ঠিক করে দেবেন? সরি, মানে কেন্দ্র থেকেই ওই দিনই তারিখ ঠিক করে দেওয়া হবে যেতে সে কবে পরে আসবে? আমরা লিখে দেবো, যেহেতু রেজিস্ট্রেশন কার্ড থাকবে, তার কনসেন্ট ফর্ম থাকবে, ওখানে আমরা সেকেন্ড ডোজটা লিখে দেবো আর কি তাকে। কারণ অনেক সময় অনেকের নানা রকম কাজের জন্য আসতে পারে না, হয়তো শারীরিক অসুস্থতার কারণে আসতে পারলো না, অথবা অন্য কোনো ঝামেলার জন্য আসতে পারলো না, সেক্ষেত্রে আমরা যদিও রেজিস্ট্রেশন করে থাকলে আমরা তাকে যেদিনই আসবে সেদিন আমাদের দিয়ে দেবো তাদেরকে। এবং ওই ডেটে কি তাকে বলে দেওয়া হবে সেকেন্ড ডোজটা সে কবে পাচ্ছে? আমি আপনার কথা বুঝতে পারছি আমি না। বলছি যে আপনি তো পরের দিন দিয়ে দিচ্ছেন যে তাকে প্রথম ভ্যাকসিনটা, প্রথম ডোজটা, দ্বিতীয় ডোজটাকে ওই দিনই কনফার্ম করা হবে যে সে দ্বিতীয় ডোজটা কবে পাবে? সে যেদিন প্রথম ডোজটা দিল তার 4 সপ্তাহ পরে সে দ্বিতীয় ডোজটা পাবে। সে 4 সপ্তাহ পরে? তারিখ নির্ধারণ হচ্ছে না? আমরা তার যেদিন মনে করে সে রেজিস্ট্রেশন করলো, তার ডেট ছিল আজকে, সে আসতে পারলো না, আগামীকাল আসবে, আগামীকাল তাকে ফার্স্ট ডোজ দেবো, আগামীকাল থেকে 4 সপ্তাহ যেদিন হবে সেদিন আমরা তার সেকেন্ড ডোজটা দেবো। অসংখ্য ধন্যবাদ। আমি একটু যেতে সিলেটের একটা মোহাম্মদ জাহিদুল ইসলাম, সেই জায়গা থেকে আপনার কাছে একটা প্রশ্ন হচ্ছে যে ধরেন এখন তো সব নিবন্ধনগুলো ওয়েবসাইটে হচ্ছে, আমরা একটা শুনছিলাম যে গুগল প্লে স্টোরে একটা অ্যাপ পাওয়া যাবে নিবন্ধনের, সেটার আপডেট কি? সরি, আবার একটু রিপিট করেন। যে আমি এখন পর্যন্ত ক্লিয়ার শুনতে পাচ্ছেন না, আশা করি নিশ্চয়ই শুনতে পাবেন, যে ওয়েবসাইটে এখন পর্যন্ত নিবন্ধনের প্রক্রিয়াগুলো জানতে পারছি আমরা। আপনাদের কাছে কি নির্দেশনা আছে যে, বা জানতে পারছেন যে কবে নাগাদ জনগণকে বলতে পারবেন কি যে ডেটটা, যে কবে নাগাদ গুগল প্লে স্টোর থেকে অ্যাপটা পাওয়া যাবে? আসলে আমরা স্পষ্ট করে এটা এখন আমরা জানি না যে গুগল অ্যাপ স্টোর থেকে কবে এই অ্যাপসটা আসবে। এখন পর্যন্ত ওয়েবসাইটে রেজিস্ট্রেশন হচ্ছে এবং সেটা এই রেজিস্ট্রেশনটা জনসাধারণকে কাছে পৌঁছানোর জন্য আমরা চেষ্টা করব যাতে আমাদের কর্মীদের মাধ্যমে বিভিন্ন কেন্দ্রে রেজিস্ট্রেশন করার সুবন্দোবস্তটা করা যায়। আর গুগল প্লে স্টোরে কবে আসবে এটা এখন আমরা স্পষ্ট করে জানি না। ওকে, ফাইন। অসংখ্য ধন্যবাদ। আমি ডাক্তার আলমগীরের কাছে যেতে চাই। ডক্টর আলমগীর, মানে আপনি যদি আসে গণমাধ্যম ঘাটেন তাহলে বেশ কিছু অদ্ভুত খবর পাবেন। দেখবেন যে দক্ষ নার্স থাকার পরও কোনো উপজেলা চেয়ারম্যান অন্তত 3 জনকে টিকা দিয়ে ফেলেছেন। কোনো জায়গায় এমপিরা যাচ্ছেন টিকা না নিয়ে ফটো সেশন করতেন। এই ধরনের বিষয়গুলোকে আসলে কীভাবে সামাল দেওয়া যায় আসলে সামনের দিনগুলোতে? আমি জানি না হবে কি হবে না, কিন্তু যে খবরগুলো আসছে নিশ্চয়ই সামাল দিতে যারা আছেন মাঠ পর্যায়ে কীভাবে দেবেন?
আচ্ছা, আমি এখানে একটা স্পষ্ট কথা বলি যে আমাদের ভ্যাকসিনেটর হিসেবে এখানে কাজ করছেন আমাদের স্টাফ নার্স অথবা আমাদের সাব অ্যাসিস্ট্যান্ট মেডিকেল অফিসার অথবা এফডব্লিউবি, এটা আমাদের ট্রেনিং এর সাথে যারা কাজ করেন তারা, এবং এরা তিনজনেই ইনজেক্টেবলস ভ্যাকসিন দিয়ে বা ইনজেকশন দিয়ে খুবই অভ্যস্ত। তাদেরকে আমরা ট্রেনিং এবং রিফ্রেশার ট্রেনিং দিয়েছি। অন্য কেউ আপাতত ভ্যাকসিন দিবেন না। এখন এটা একটি জাতীয় কার্যক্রম এবং এটা জাতীয় আন্তর্জাতিক পর্যায়ে বিভিন্নভাবে মানুষ অবজার্ভ করে, এটা বিভিন্ন সার্ভেলেন্সের আওতায় আছে। আমি জনসাধারণকে এবং সবাইকে, যে স্বাস্থ্য মন্ত্রণালয় কিংবা সরকার একা এটা করতে পারবে না, সবার সহযোগিতায় আমরা এই ভ্যাকসিন, যেটা আমাদের মহামারী নিয়ন্ত্রণে অন্যতম টুলস হিসেবে কাজ করবে, সবার সহযোগিতা কামনা করি। আসলে ভ্যাকসিনেশন সেশন না কোনো ফটো সেশন না, এটা হলো মানুষের একান্ত প্রয়োজনে মহামারী নির্মূলে অন্যতম টুলস, এবং এটা যেন আমরা সুষ্ঠুভাবে নিতে পারি এবং প্রয়োগ করতে পারি, সেটা সহযোগিতা জনসাধারণ এবং আমাদের সকল নেতা নেত্রী সবার কাছ থেকে আমাদের প্রয়োজন হবে। আমরা আশা করি সবাই আমাদের সহযোগিতা করবে। অসংখ্য ধন্যবাদ। এটা ডাক্তার জাফরুল্লাহ চৌধুরীর কথা দিয়ে আমি আলোচনা শেষ করতে চাই। ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী, আপনাকে অনেক মানুষ পছন্দ করে, আপনার কথা অনেকে মনোযোগ দিয়ে শোনে। আজকে আপনি নিজে টিকা নিয়েছেন, আপনি এবং পরিষ্কার করলেন আজকে যে সরকারি টিকা নিয়ে আপনার কোনো ধরনের সন্দেহ নেই, সংশয় নেই। এখন আপনি সবাইকে আহ্বান জানিয়েছেন, সেই জায়গা থেকে অনেকেই জানতে চাইছেন যে আসলে বিএনপি নেতাকর্মীদের প্রতি আপনার কী ধরনের আহ্বান থাকবে। আপনি প্রধানমন্ত্রীকে বলছেন যে জনসম্মুখে টিকা নেওয়ার বিষয়টি, সেক্ষেত্রে বিএনপি চেয়ারপারসনের বিষয়ে আপনার কি আহ্বান থাকবে একটু পরিষ্কার করবেন নিশ্চয়ই। জি, না, চেয়ারপারসনের বিষয়টা একটু ভিন্নভাবে দেখতে হবে, কেননা উনি এমন কতগুলি ওষুধ দেন যেসবের জন্য একটু পরীক্ষা করতে হবে, তাতে একটা আছে। ওনার বিষয়টা একটু ভিন্ন, ওনারটা রেখে উনিও টিকা নিতে পারবেন, তবে ওনারটা একটু সতর্কতার সাথে নিতে হবে। তবে বিএনপির অন্য সকল কর্মীদেরকে আমি আহ্বান করছি, আপনারা টিকা নিয়ে নেবেন, কোনো ভ্রান্তিতে থাকার কোনো প্রয়োজন নেই। এটা ভারতীয় টিকা না, এটা বিলাতের টিকা, ভারতে তৈরি হয়েছে, উৎপাদিত হয়েছে, এবং সেটা আমি নিশ্চিত আপনাদের অনেকের চেয়ে আমি সিরাম ইনস্টিটিউটকে ভালো চিনি, জানি, এবং এদের সম্পূর্ণ আছে। এবং আমি আমি অন্ধ ভারত ভক্ত লোকও না। এটার তাদের যেটা ভালো তাকে ভালো মনে করি, তাদের ভারতীয় কিছু কারণে আমাদের ক্ষোভ আছে। তবে আপনারা টিকাটা নিয়ে নেন, সরকারি টিকা নেবেন। আবার রিপিট করছি, সরকারি টিকা নেবেন, পয়সা লাগবে না, খরচ লাগবে না, এবং আপনার যে কোনো সমস্যা হলে সরকারকে জানাবেন। এমনকি আমার মতো লোক আপনার সমস্যা নিয়ে যে কোনো কিছু উচ্চ মহলও তদবির করবে, ভয়ের কোনো কারণ নেই। নিরাপদে টিকে নেন, জাতির উদ্দেশ্য দরকার, আপনার সাথে দরকার গরিব মানুষটাকে তার ফর্ম ফিল আপ করে দিয়ে টিকা দেন। আমার মনে হয় সরকার এইরা আলমগীররা অনেকটা উন্নতি করে এনেছে। ওই যে সিভিল সার্জন মহোদয়রা কেউ গেলে তার ফর্ম ফিল আপ করে দিচ্ছেন। এটা ধীরে ধীরে বেড়ে যাবে, আমরা নিশ্চয়ই আমাদের লক্ষ্য অর্জন করতে পারবো। সবাইকে ধন্যবাদ। প্রধানমন্ত্রীকে আবার আহ্বান করছি, ওনাকে হয়তো মাঝখানে একদিন এসে পাবলিকলি টিকা নিতে হবে। অসংখ্য ধন্যবাদ ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী আপনার মূল্যবান মন্তব্য এবং সময়ের জন্য। একই সঙ্গে ডাক্তার আলমগীর এবং ডাক্তার সেলিম আক্তার চৌধুরী এবং ডাক্তার মোহাম্মদ জাহিদুল ইসলাম, আপনাদের মূল্যবান সময় এবং মন্তব্য জানিয়েছেন। এরই সাথে আজকের অনুষ্ঠান শেষ করতে হচ্ছে। কাল আবারও দেখা হবে, সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভরাত্রি।